ওকে, আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্টরা, সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। এবং ইনশাল্লাহ আজকে আমরা কোষ গঠনের লাস্ট পর্বে চলে আসছি। সো যদিও তোমাদেরকে ভাইয়া কোষ গঠন এবং প্রাণীর শ্রেণীবিন্যাস এই দুইটারই আসলে খুব সুন্দর প্লে লিস্ট তোমাদের অলরেডি আর্কাইভে দেওয়া আছে, তারপরেও তোমাদের একটা ডিমান্ড যে ভাই একটু নতুন ক্লাসের এই দুইটা অ্যাটলিস্ট মানে শেষ হয়ে গেছে আমাদের কোর্স আলহামদুলিল্লাহ, জাস্ট এই দুইটা অধ্যায়ের লাইভ ক্লাস বাকি আছে। তো তোমাদের তোমাদের সেই দাবি দেওয়ার অনুযায়ী আমাদের কোষ গঠনের আমরা লাস্টে চলে আসছি। ইনশাল্লাহ আমি হয়তো ভিডিওটা দুইটা কাট করে দিব, মানে একটা হচ্ছে একটা অংশ দিব, আর ভিডিও খুব বেশি আরেকটা অংশ আমি আরেকটা আলাদাভাবে আপলোড দিব, কারণ ভিডিও খুব বেশি বড় হয়ে গেলে ওইটা ফেসবুকের মধ্যে আপলোড দেওয়া ঝামেলা, ইউটিউবে আপলোড দেওয়া ঝামেলা, বুঝতে পারছো? সো এই জন্য আমি কাট কাট করে দুইটা সেকশনে তোমাকে ভাগ করে দিব। ওকে, সো গত ক্লাসে তোমাদেরকে ভাই ডিএনএর অঙ্কন পড়াইছিলাম, ডিএনএ কীভাবে আঁকতে হয় মনে আছে? এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে ইনশাল্লাহ আমরা পড়বো ডিএনএ ছাড়াও আমরা জানি আরও একটা নিউক্লিক অ্যাসিড আছে, আমরা সেটার নাম জানি, সেটা হচ্ছে আরএনএ। সো আমরা পড়বো আরএনএ। ভাইয়া প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ আ আরএনএ? আরএনএ আসলে কি? আরএনএ এর পূর্ণরূপ তো খুবই সহজ। আরএনএ মানে হচ্ছে ভাইয়া রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা নিয়ে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই। আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে আসলে পার্থক্যটা কোন জায়গায়? এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি পার্থক্যটা কোন জায়গায়, তাই না? ওকে, এখানে আসলে বেসিক্যালি পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করে দেখো ভাই, খুবই সিম্পল কথাবার্তা, দাগ পড়ছে আবার। আচ্ছা ভাই, আরএনএ প্রথম কথা হচ্ছে আরএনএ কই থাকে আসলে, আরএনএ কই থাকে এবং আরএনএর মধ্যে বেসিক পার্থক্য কি খেয়াল করে দেখো। আসলে ভাই এখানে রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মানে এখানে শর্করাটা হচ্ছে 5 কার্বনের রাইবোজ শর্করা। তাহলে আমাদের ডিএনএর বেলায় ছিল ডি অক্সিরাইবোস, এটাও 5 কার্বনেরই, জাস্ট একটা অক্সিজেন নাই, আর এখানে সবই আছে। তাহলে নর্মালি 5 কার্বনের একটা রাইবোজ শর্করা আছে, ভেরি গুড। এখন এখানে আরেকটা পার্থক্য হচ্ছে ভাই, নর্মালি আমাদের ডিএনএ ছিল 2 সূত্রক, 2টা সুতা, তাই না? একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা তার উল্টা, মনে আছে? 3 প্রাইম থেকে 5 প্রাইম, এরকম 2টা সুতা ছিল ডিএনএর মধ্যে, রাইট? কিন্তু আরএনএ হচ্ছে অলওয়েজ এক সূত্রক, মানে আরএনএ সবসময় একটা মাত্র সুতা দিয়েই তৈরি হয়, এক সূত্রক, এবং সেটা তুমি নাম যেমনে খুশি এমনি ডাকো, কোনো সমস্যা নাই। তুমি যদি 5 থেকে 3 বলো, 3 থেকে 5 বলো, সমস্যা নাই, যেটাই বলো। আরএনএ হচ্ছে এক সূত্রক। সো এখানে উপর থেকে নামকরণ করো, নিচ থেকে নামকরণ করো, এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে ইনশাল্লাহ। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, ডিএনএর সাথে আরএনএর আর কি পার্থক্য আছে? খেয়াল করো, নাইট্রোজেন বেস আমরা পড়েছিলাম ডিএনএর মধ্যে, মনে আছে ভাই? বলছিলাম এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, বলছিলাম এই 5টা নাইট্রোজেন বেজের মধ্যে ডিএনএর মধ্যে এ জি সি ভাই এগুলো সবার মধ্যে কমন, এই 3টা সবার মধ্যে কমন আছেই। কিন্তু এই থায়ামিন থাকে অনলি ডিএনএর মধ্যে, এই থায়ামিনের পরিবর্তে আরএনএর মধ্যে থাকে ইউরাসিল, অনলি আরএনএর মধ্যে থাকবে ইউরাসিল, এইটা একটা বেসিক পার্থক্য। তাহলে আমরা ডিএনএর মধ্যে থায়ামিন পাবো, মনে আছে? এডেনিনের সাথে থায়ামিন 2টা হাইড্রোজেন বন্ধন, আর আরএনএর বেলায় পাবো হচ্ছে ইউরাসিল। এইটা আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, ইউরাসিল থাকে শুধুমাত্র আরএনএর মধ্যে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে আপনি এতক্ষণ ধরে আরএনএ আরএনএ বারবার বলতেছেন, আপনি একটু বলেন তো তাইলে আরএনএ আসলে কোথায় অবস্থান করে? আমরা জানি আমাদের ডিএনএর ম্যাক্সিমাম, মনে আছে ভাইয়া? আমাদের ডিএনএর ম্যাক্সিমাম অবস্থান করে হচ্ছে ওই আমাদের নিউক্লিয়াসের মধ্যে, তাই না? ধরো এটা যদি একটা কোষ হয়, সাপোজ ইটস এ সেল, এই সেলের মধ্যে মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে সাপোজ এটা হচ্ছে নিউক্লিয়াস, পেঁচা বুঝে আছে ক্রোমোসোম, ওকে ফাইন। মনে রাখবা ভাই, এটা হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? সাইটোপ্লাজম। মনে রাখবা ডিএনএ আরএনএর 90% থাকে সাইটোপ্লাজমে, আর অনলি 10% থাকে নিউক্লিয়াসে। খুবই ইম্পর্টেন্ট, জাস্ট ডিএনএর উল্টা। ডিএনএ ছিল 90 ভাগ নিউক্লিয়াসের মধ্যে, 10 ভাগ ছিল সাইটোপ্লাজমে। এখানে উল্টা, 90 ভাগ আরএনএ থাকে সাইটোপ্লাজমে, আর অনলি 10% থাকে নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ভাইয়া, আরএনএর মূল কাজ আসলে কি? কেন আসলে আরএনএ থাকে? ভাই মনে রাখবা, আরএনএ থাকে বিকজ আরএনএর মূল কাজ হচ্ছে, মনে রাখবা একটাই মূল কাজ, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করা। তোমার বডিতে কোন ধরনের প্রোটিন তৈরি করা লাগবে, এই সিগন্যালটা দেয় ডিএনএ।
আর সেই সিগন্যালটাকে ক্যারি করে নিয়ে আসে, ওই সিগন্যাল অনুযায়ী তথ্য প্রেরণ করে সব কিছু করে হচ্ছে আরএনএ। ধরো প্রধানমন্ত্রী একটা আদেশ দিছে, প্রধানমন্ত্রী হচ্ছে ডিএনএ, সেই প্রধানমন্ত্রীর আদেশটাকে বাস্তবায়ন করার কাজ করে প্রশাসন, তাই না? একদম উপর থেকে নিচ পর্যন্ত তারা জানায় দেয়, ওই জেলাভিত্তিক কাজ হয়, এই হয় সে হয়। সো এই প্রশাসনটাই হচ্ছে আরএনএ, যারা আসলে পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। আর ডিএনএ শুধুমাত্র প্রধানমন্ত্রীর মতো নির্দেশ দেয় যে এখন আমার দেহে এই জিনিসটা লাগবে, এটা করা প্রয়োজন, বাস আরএনএ বাকি পুরো কাজটা রেডি করে দেয়। ঠিক আছে? তাহলে এখন এই প্রশাসন তৈরি হয় কেমনে? অবশ্যই প্রধানমন্ত্রী তো দেখবা যে তার আন্ডারে মন্ত্রণালয় আছে, মন্ত্রীদেরকে নিয়োগ দেয়, তাই না? তো প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে মন্ত্রীদেরকে নিয়োগ দেওয়া। সে একইভাবে ডিএনএর কাজ হচ্ছে সেই ডিএনএ থেকে আরএনএ তৈরি করা। তাহলে আরএনএ তৈরি হয় কোথায়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। সো এটা যদি এমসিকিউতে আসে তোমার যেন ভুল না হয়। তাহলে আরএনএ তৈরি হয় কোত্থেকে? ডিএনএ থেকেই তৈরি হয়। এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। পড়াবো আমি, ওকে? আচ্ছা, সো আমরা এখন আরএনএর প্রকারভেদ পড়বো। আসলে ভাই আরএনএ কত প্রকার আছে? প্রকারভেদ আমরা এখন পড়বো আরএনএর প্রকারভেদ। খেয়াল করে দেখো, খুবই সুন্দর একটা কথাবার্তা ভাই। আরএনএ আসলে বেসিক্যালি 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। আমি যেভাবে যেভাবে পড়াবো না, তুমি জাস্ট এতটুকু জিনিসগুলো খেয়াল রাখো, বেশ ভালো বুঝবা। প্রথমটার নাম নাম্বার 1 এমআরএনএ। এখানে এম মানে কি? এম মানে মেসেঞ্জার। মেসেঞ্জার তার মানে এই আরএনএর কাজ হচ্ছে, আমরা যেরকম মেসেঞ্জারে মেসেজ দিই না একজনকে, একইভাবে এই আরএনএর কাজ হচ্ছে ডিএনএ থেকে মেসেজটা নিয়ে আসা। প্রধানমন্ত্রী মনে করো প্রশাসনকে বলবে যে তুমি এই কাজটা করো, এই যে মেসেজটা কেউ না কেউ তো নিয়ে আসবে, হয় কম্পিউটারের মাধ্যমে বা কোনো একটা যে বার্তা প্রেরক যে সচিব আছেন তারা এনিহাও একটা মাধ্যমে তিনি নিউজটা দিবেন। এই যে যার মাধ্যমে মেসেজটা আসে, যে এই ডিএনএর তথ্যটাকে নিয়ে আসে, সেই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে বুঝতে পারছো ভাইয়া? যদি আমাদের এটা একটা সেল হয়ে থাকে, সাপোজ ইট ইজ আ সেল, এই সেলের মধ্যে মনে করো এই হচ্ছে তোমার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে ধরো ভিতরে ডিএনএ আছে। সো ডিএনএ থেকে তথ্যটাকে সাইটোপ্লাজমের নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার কাজ করে মেসেঞ্জার আরএনএ। কারণ ভিতরে তো ডিএনএ আছেই, ডিএনএ কী তৈরি করতে চাচ্ছে, আমার বডিতে এখন কোন ধরনের আমিষ লাগবে, এই তথ্যটাকে ক্যারি করে নিয়ে আসে কে? মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে? সো যেহেতু এক সূত্রক ভাই, খেয়াল করো, ধরো এই একটা সুতা, এটা হচ্ছে মনে করো এমআরএনএ, একটা নাম 5 প্রাইম, একটা 3 প্রাইম, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা ভাই, এখন তোমার যদি আমি বলি, বলো তো 5 একটা মাথা হলো 5 প্রাইম, মানে 5 একটা 3 প্রাইম, কোনটা লিডার হবে? দিয়ে বলো তো কোনটা? এখানে যদি বলা হয় 5 নাকি 3, লিডারকে? তুমি বললো ভাইয়া অবশ্যই সংখ্যা যেটা বড় এটা তো লিডার। আসলেই ভাই, এই 5 প্রাইম মাথাটাকে বলা হয় 5 প্রাইম লিডার। 5 প্রাইম লিডার, এই যেহেতু সে লিডার, এই জন্য তার মাথায় একটা ক্যাপ পরায় দেওয়া হয়। তুমি বলতে হয় এই ক্যাপ আসলো কোত্থেকে? এটা আসলে একটা বিশেষ ধরনের যৌগ। এই যৌগটা আসলে, এই ক্যাপ যেটা যেটা বললাম মাথায় ক্যাপ পরায় দেওয়া হয়, যেহেতু 5 মানে বড়, উপরে মাথা, এখানে ক্যাপ পরানো হয়, এমসিকিউতে মনে থাকবে। এই ক্যাপটা আসলে একটা যৌগ ভাই, 9 মিথাইল গোয়ানোসিন, এই যে এই যৌগটা, বুঝছো? ওকে। আর 3 প্রাইম মাথা যেটা, এটা তো তোমার সাইডের অংশ, লাস্টের দিকে ছোট্ট করে ট্রেলার দেয় না, মুভির ট্রেলার, এরকম 3 প্রাইম ট্রেলার। 3 প্রাইম টেইলার, বা আসলে অনেক সময় টেইলিং বলে, লেজ পরানো বলে, লেজ বলে, তো মনে রাখতে পারলে লেজ ঝালা হয়েছে। এবং এই লেজটা মূলত তৈরি হয় অনেকগুলা এডিনিন মিলে, প্রায় 50 থেকে 250টা এডিনিন আছে না, এডিনিন গোয়ানিন, এডিনিন যারা প্রায় 50 থেকে 250টা এডিনিন যুক্ত হয়ে এটা তৈরি করে। এখন কথা হচ্ছে ভাইয়া, এমআরএনএর মধ্যে আমরা কি পাবো? এমআরএনএর মধ্যে বললাম না মেসেজটা থাকে, যে মেসেজটা এইভাবে মেসেজটা থাকে। এমআরএনএর মধ্যে কি থাকে? ডিএনএ থেকে প্রাপ্ত মেসেজটা সে মূলত বহন করে নিয়ে আসে। ডিএনএ থেকে, এই যে ডিএনএ থেকে, ধরো এখানে ভিতরে ডিএনএ আছে, ডিএনএ থেকে সে যে তথ্যটা নিয়ে আসে, ডিএনএর মধ্যে লুকায়িত তথ্য, মানে কোড। ভেরি গুড। তাহলে এখানে এই মেসেঞ্জারের মধ্যে থাকে কোডন। কি থাকে? কোডন। খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে পরীক্ষা যদি আসে, ভেরি 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 ইম্পর্ট্যান্ট, মেসেঞ্জার আরএনএর মধ্যে কোনটা থাকে? কোডন নাকি এন্টি কোডন? এন্টি আবার প্রশ্নে আসে না, সে জাস্ট ডিএনএ থেকে কোডটাকে নিয়ে আসে, এই জন্য আমরা বলবো কোডন। ডান ইনশাল্লাহ। সো এই হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ। এবং
এর কাজ হচ্ছে মূলত মেসেজ ক্যারি করে নিয়ে আসা। হ্যাঁ, এবং এটা পার্সেন্টেজ কত পরিমাণ? ইউজুয়ালি ভাই এটা আসলে আমাদের মোট আরএনএর 5 থেকে 10% থাকে এই মেসেঞ্জার আরএনএ। ওকে ফাইন, এরপরে চলে আসি ভাই এরপরেরটায়। এরপরেরটা হচ্ছে খেয়াল করে দেখো, এখন মনে করো ভাইয়া তোমার মেসেঞ্জার আরএনএ তুমি বুঝে গেলা, তো 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। তুমি বলতে পারো ভাই এর নামটা ট্রান্সফার কেন হয়েছে? টি মানে ট্রান্সফার। তুমি বলতে পারো এর নাম ট্রান্সফার কেন হয়েছে, কি ট্রান্সফার করে? এর কাজ হচ্ছে ভাইয়া মূলত সে, ধরো তুমি চাচ্ছ, তোমার রাইবোজোম চাচ্ছে, খেয়াল করো, তোমার রাইবোজোম চাচ্ছে প্রোটিন তৈরি করতে। আমরা সবাই জানি রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, এর মধ্যে প্রোটিন তৈরি হয়। তাই তোমার রাইবোজোম চাচ্ছে প্রোটিন তৈরি করতে। প্রোটিন কি এমনি এমনি তৈরি হবে, নাকি প্রোটিন তৈরি করার জন্য কোনো জিনিস লাগবে? অবশ্যই জিনিস লাগবে ভাইয়া। প্রোটিন তৈরি করার জন্য আমরা সবাই তো জানি, প্রোটিন তৈরি করার জন্য অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন, তাই না? অনেকগুলো, ধরো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড, সাথে আরেকটা, সাথে আরেকটা, সাথে আরেকটা, সাথে আরেকটা, এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে হয় প্রোটিন। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমের কাছে নিয়ে আসবে কে? এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে বিভিন্ন জায়গা থেকে ধরে ট্রান্সফার করে এগুলোকে এই জায়গায় নিয়ে আসবে কে? রাইবোজোমের কাছে নিয়ে আসবে কে? উত্তর হচ্ছে ট্রান্সফার আরএনএ। ওর কাজই হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলোকে কোষের বিভিন্ন জায়গা থেকে ধরে বেঁধে এনে রাইবোজোমের কাছে এনে নিয়ে আসা। বুঝতে পারছো? সো অ্যামাইনো অ্যাসিড তো বিভিন্ন জায়গায় আছে, ওদেরকে ধরে বেঁধে রাইবোজোমের কাছে ট্রান্সফার করার দায়িত্ব ট্রান্সফার আরএনএর। ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে যতগুলো আরএনএ আছে এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে ট্রান্সফার আরএনএ। এবং কিছু স্পেসিফিক এমসিকিউ আছে যে এই ট্রান্সফার আরএনএটা একটু আগে দেখো, আকৃতিটা একটু খেয়াল করো, এরকম টাইপের, বুঝছো? এরকম ধরো এখানে একটা লুপ দিলাম, ধরো এখানে আরেকটা লুপ দিলাম, এই যে লুপ, কয়েকটা লুপ দিছি, গোল মানে লুপ। এই যে লুপ তৈরি করছে না ভাই, পরীক্ষা অনেক সময় আসে যে কোথায় কোন আরএনএর ক্ষেত্রে লুপ পাওয়া যায়, তুমি বুঝবা উত্তর হচ্ছে ট্রান্সফার আরএনএ। ঠিক আছে? তো ধরো একটা মাথা দিলাম 5 প্রাইম আর একটা মাথা 3 প্রাইম হবে, এটা তো নর্মাল নিয়ম। একটা 5 ছিল আর একটা 3, ফাইন। এখন দেখো ভাইয়া ট্রান্সফার আরএনএ টি আছে না? হ্যাঁ, এই জায়গাতে থাকে অ্যান্টিকোডন। এই যে টি দিয়ে মনে রাখবা, তাহলে কোডন ছিল এমআরএনএর মধ্যে, আর টি বললাম, এই অ্যান্টিকোডন থাকে এই টিআরএনএর মধ্যে। ঠিক আছে? তাহলে সে কোডনের বিপরীতে বসে, এই জন্য অ্যান্টিকোডন। ভাইয়া এমআরএনএ আসছে না, এমআরএনএর মধ্যে কোডন আছে, এগুলার বিপরীতে বসে কাজ করে অ্যান্টিকোডন, এই জন্য এটা অ্যান্টিকোডন টিআরএনএ। ওকে, এখন আসি এই 3 প্রাইম মাথায় একটা, যে এখানে তো প্রত্যেকটা জায়গায় বেজ আছে না, ক্ষারক তো আছে, পুরো বডিতে ক্ষারক বেজ। 3 প্রাইম মাথায় যে বেজটা থাকে, যে ক্ষারক থাকে, এটা একটা সিরিয়ালটা ফিক্সড সি সি এ সি 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 এ, এই যে সি সি এ পরীক্ষা অনেক সময় আসে। এই সি সি এ, এই সিরিয়ালে, এই ধারায় বেস থাকে কত নাম্বার কার্বনে? 5 নাকি 3? 5 প্রাইম মাথায় নাকি 3 প্রাইম মাথায়? তুমি আমাকে বলো তো ভাই, তুমি তো দেখতেছো, আর কেউ দেখুক না দেখুক, সি সি এ কয়টা আছে? 3টা না? সো 3 প্রাইম। তাহলে সি সি এ এরকম সিরিয়ালে বা এরকম ধারায় বেস বা ক্ষারক কোথায় থাকে? 3 প্রাইম মাথায়। হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে? এবং একটা টিআরএনএর মধ্যে ইউজুয়ালি প্রায় 75টার মতো নিউক্লিওটাইড থাকে। চাইলে তুমি এমসিকিউ পড়তে পারো। আর আমাদের আসলে পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট, যে মোট আরএনএর 15% হচ্ছে টিআরএনএ, এটা ইম্পর্টেন্ট। তো আবার যেটা বললাম যে 31 থেকে 42 ধরনের হইতে পারে তোমার টাইপস আর কি, বুঝছো? কত ধরনের হইতে পারে। আর একটা হচ্ছে প্রত্যেকটা টিআরএনএর মধ্যে 75টা নিউক্লিওটাইড থাকতে পারে। এখন এই জিনিসগুলো তোমার হয়তো একটু কাজে লাগাইতে হবে ইনশাল্লাহ, তাহলে একটু এমসিকিউ তুমি ভালো করবে। এডমিশন এমসিকিউ, এত ছোটো লেভেলে না, এটা তুমি খেয়াল করবে। আমাদের এইচএসসি এবং একাডেমিক এডমিশন সব জায়গাতে ইম্পর্টেন্ট। ওকে, এখন চলে আসি ভাই টিআরএনএ আলহামদুলিল্লাহ বুঝে গেলাম। এখানে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো অলরেডি কিন্তু সবার আশা করি বোঝা হয়ে গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে মাস্ট, খুব ইম্পর্টেন্ট। এবার সবচেয়ে ক্ষুদ্র, এটা খুবই ইম্পর্টেন্ট, 15%ও ইম্পর্টেন্ট। সিসিএ ধারায় বেস থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখন চলে আসি ভাই এরপরেরটার নাম হচ্ছে 3 নম্বরটার নাম হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যেটা থাকে, প্রায় 80 থেকে 90% যে আরএনএ, তার নাম হচ্ছে রাইবোজোমাল আরএনএ। ভাইয়া বুঝতে পারতেছো, আর মানে রাইবোজোম,
তার মানে এই আরএনএটা কই থাকে? এই আরএনএটা রাইবোজোমে থাকে। তাহলে রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। ভেরি গুড। তাহলে এই আরএনএর কাজ কি? প্রোটিন তৈরি করা। এবং এটা এত বেশি পরিমাণে থাকে, তুমি দেখতে পাচ্ছ এত বেশি পরিমাণে থাকে যে সেই মাঝে মধ্যে দেখা যায় সুতো তো একটাই, আরএনএ মানে এক সুতা, সে মাঝে মধ্যে প্যাঁচা ট্যাচা এরকম এরকম করে থাকে। দেখলে মনে হবে দূর থেকে কেউ যদি অর্ধেক দেখে ভাবে ডিএনএ মনে হয়, আসলে ডিএনএ না, সে একটাই সুতা জাস্ট প্যাঁচা বুঝে থাকে। এটাকে বলে দুই ডাবল অবস্থায় থাকে, তো ওই জন্য বলে দ্বিতন্ত্রী অবস্থা। তখন তারা নিজেদের মধ্যে এভাবে বন্ধন তৈরি করে ফেলে, এটাকে বলে দ্বিতন্ত্রী অবস্থা। সো পরীক্ষায় যদি ইনকেস এমসিকিউতে আসে যে দ্বিতন্ত্রী অবস্থা পাওয়া যায় কোন আরএনএতে, উত্তর হচ্ছে ভাইয়া রাইবোজোমাল আরএনএ। উত্তর কি বললাম? উত্তর হচ্ছে রাইবোজোমাল আরএনএর মধ্যে পাওয়া যায়। মূল কাজ কি? প্রোটিন তৈরি করা, আর লাগবে না। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা তোমার খুবই ইজি। যেমন ভাই অনেক সময় অনেক আরএনএতে, অনেক সময় অনেক ক্ষেত্রেই, বুঝছো, অনেকগুলা সেলের মধ্যে বা অনেক ক্ষেত্রে স্পেশালি ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় যে ডিএনএ নাই, শুধু আরএনএ আছে। সো ধরো কোথাও ডিএনএ নাই, তার মধ্যে শুধু আরএনএ আছে, তাহলে সেক্ষেত্রে ওই আরএনএটাই তার প্রধান জেনেটিক বস্তু হিসেবে কাজ করবে। খুবই সিম্পল, কারণ আমরা জানি জেনেটিক তথ্য মেনলি ক্যারি করে ডিএনএ। সো যার মধ্যে ভাই ডিএনএ নাই, আসেই শুধুমাত্র আরএনএ, ওর ক্ষেত্রে জেনেটিক তথ্যগুলো ক্যারি করার কাজ কার? জিআরএনএর। এক্স্যাক্টলি। সো জিআরএনএ মানে যে আরএনএর মূল কাজ জেনেটিক তথ্য আদান প্রদান করা। কিন্তু ভাই যদিও নামটা জেনেটিক, মেনলি সেই কাজটা করবে, বাট যদি পরীক্ষায় আসে মূল কাজ কি, একমাত্র কাজ কি, তখন মনে রাখবা এটা ভুল করবে না, যে কোনো আরএনএর একমাত্র কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। সো এটারও যদি মেইন কাজ পরীক্ষায় আসে, উত্তর হচ্ছে মনে রাখবা প্রোটিন তৈরি করা। ঠিক আছে, উত্তর কি মনে রাখবা? প্রোটিন তৈরি করা। যেমন আই থিঙ্ক তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে, ইফ আই এম নট রং, মেবি টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। তোমরা সবাই জানো এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, তাই না? এটা কিন্তু ডিএনএ ভাইরাস না, টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। সো যেহেতু এটার মধ্যে ডিএনএ নাই, সো এটার যে আরএনএ আছে সেটাই তার বংশগতীয় বস্তু আদান প্রদানের কাজ করবে। সো এখানে থাকবে জিআরএনএ। ঠিক আছে, লাস্ট আরেকটা প্রকার ভাইরাস আছে ভাইজান, সেটা হচ্ছে কিছুই পড়তে হবে না, জাস্ট মাইনর আরএনএর লেখা আছে। এইটার মানে কি ভাই, এটার কাজ কি মনে রাখবা, এইটা মূল সাথে লিখে রাখবা এনজাইম। সো পরীক্ষায় তুমি এনজাইম জাতীয় কোনো এমসিকিউ পাইলেই বুঝবা মাইনর আরএনএ। সো এগুলো হচ্ছে সেই আরএনএ যারা এনজাইম হিসেবে কাজ করে, এনজাইমের কাঠামো দান করে, মানে এনজাইম রিলেটেড যা যা পাবা, এনজাইমের সাথে সংশ্লিষ্ট যা যা পাবা, উত্তর মনে রাখবা মাইনর আরএনএ। শেষ। এখানে একটা জিনিস মনে রাখতে পারলে ইনশাল্লাহ হয়েছে, জাস্ট এনজাইম। তাহলে মাইনর আরএনএর কথা বললেই তুমি একটা জিনিসের কথা মাস্ট মনে রাখবা, জাস্ট একটা জিনিসের কথা মাস্ট মনে রাখবা। সেটা কি বললাম? সেটা হচ্ছে এনজাইম। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ তোমার আরএনএ আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা পড়বো এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হটেস্ট টপিক, এখান থেকে সিকিউ মাস্ট বিভিন্ন বোর্ডে আসে, ডিএনএ রেপ্লিকেশন। সো নাও উই উইল কনসেন্ট্রেট অন ডিএনএ রেপ্লিকেশন। ওকে, সো আমরা এখন পড়বো ডিএনএ রেপ্লিকেশন। তো ভাইয়া ডিএনএ রেপ্লিকেশন মানে, প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন মানে ডিএনএ সংখ্যা বৃদ্ধি। একটা ডিএনএ থেকে তো আরেকটা বাচ্চা ডিএনএ হয়, এটাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। সো হোয়াট ইজ ডিএনএ রেপ্লিকেশন, ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো ভাই। ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, খুবই সিম্পল। এটাকে আমরা বলি ডিএনএ রেপ্লিকেশন, একদম বাচ্চা কথা, আমার ডিরেক্ট কথা। পরীক্ষা কিন্তু এগুলো কখনো আসে না, পরীক্ষা কিন্তু তোমার রেপ্লিকেশনের ধাপগুলো আসে, এবং এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে, আমি পড়াবো সবগুলাই। কিন্তু আগে তুমি ইনশাল্লাহ ধাপগুলা বুঝো, এমসিকিউ তোমার জন্য দুধভাত হয়ে যাবে। ঠিক আছে ভাই, এখানে ডিএনএ রেপ্লিকেশন হয় মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। সো তোমাকে যে কোনো একটা এনজাইমের নাম পারতে গেলে তোমাকে মাথায় রাখতে হবে এখানে আসলে কোন জিনিসটা তৈরি হচ্ছে। সো তোমাকে কনসিয়াস থাকতে হবে, খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা তৈরি হয়। খেয়াল করো, লেখা আছে ডিএনএ রেপ্লিকেশন, তার মানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ তৈরি হচ্ছে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএনএ তৈরি হচ্ছে। তো ডিএনএ যেহেতু তৈরি হয়, সো যেই জিনিসটা তৈরি হয় তার উপর ভিত্তি করে মূলত এনজাইমের নামকরণটা হয়। যেহেতু এখানে ডিএনএ তৈরি হয়, তাহলে এখানে যে প্রধান এনজাইম, এখানে এই ডিএনএ তৈরি করার ক্ষেত্রে প্রধান যে এনজাইম, সেই প্রধান এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ। যদি আমি তোমাকে বলতাম আরএনএ তৈরি হয় কোনো একটা ধাপে, মনে করো কোনো একটা বিক্রিয়াতে আরএনএ তৈরি হয়, তাহলে সেখানকার প্রধান এনজাইমের নাম হবে আরএনএ পলিমারেজ। যেহেতু এখানে ডিএনএ তৈরি হচ্ছে, প্রধান এনজাইমের নাম হচ্ছে
ডিএনএ পলিমারেজ। ঠিক আছে, অনেকগুলো প্রক্রিয়া আছে, বাট আসলে কোনোটাই লাগবে না, শুধুমাত্র একটাই লাগবে, যেহেতু এটাই প্রমাণিত হয়েছে, বাকিগুলো পুরা বোগাস। সেটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি মানে কি? অর্ধ মানে অর্ধেক, তার মানে অর্ধেক জিনিসকে সংরক্ষিত করে, রক্ষা করে, বাকি অর্ধেক জলাঞ্জলি দেয়। ধরো এই হচ্ছে মাতৃ ডিএনএ, মানে যে ডিএনএ থেকে বাচ্চাগুলো তৈরি হবে। সো ভাইয়া একটা থেকে তো বাচ্চা দুইটা হবে, তাই না? ধরো এনে আরেকটা, এনে একটা বাচ্চা হইল। দেখা দেখা গেল কি ভাই, বাচ্চাগুলোর মধ্যে একটা সুতা মায়ের আগের সুতা রয়ে গেছে। এই যে দেখছো, আমি একে দেখাইলাম, বাচ্চা যে দুইটা হলো, নতুন যে বাচ্চা ডিএনএগুলো হইলো, বা অপত্য ডিএনএ, অপত্য মানে বাচ্চা, এই অপত্য ডিএনএগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে মায়ের একটা সুতা কিন্তু আগেরটা রয়ে গেছে। তাহলে আগের অর্ধেক মানে একটা সুতাকে রেখে দেওয়া হয়েছে বা সংরক্ষিত করা হয়েছে, এই জন্য এটাকে বলে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়াতেই ডিএনএ রেপ্লিকেশন হয়, এইটাই মূলত লাগবে, বাকিগুলো লাগবে না। ওকে, ইনশাল্লাহ। চলে আসি ভাই, এখন প্রসেসটা কি? প্রসেসের জন্য প্রথম কথা হচ্ছে আসলে আমাদের এখানে কী কী লাগবে। ফার্স্ট কথা হচ্ছে কী কী জিনিস লাগবে। হ্যাঁ, ফার্স্ট আমার যে কোনো একটা প্রক্রিয়া পড়ার সময় আমাকে আসলে জানতে হবে কী কী জিনিস লাগবে। তো প্রথমে হচ্ছে আমাদের কী কী জিনিস লাগবে, হোয়াট ইজ দ্য নেসেসিটি হিয়ার। খেয়াল করো প্রয়োজন কী কী আমাদের এই ডিএনএ রেপ্লিকেশনের জন্য। প্রথম কথা হচ্ছে একটা ছাঁচ লাগবে। ছাঁচ মানে কি, তোমরা দেখবা ওই যে সন্দেশ বানায়, হ্যাঁ, সন্দেশ তৈরি করার সময় দেখবা বিভিন্ন নকশা করা সন্দেশ, দেখবা একটা জায়গার মধ্যে মানে একটা কাঠামোর মধ্যে জিনিস মানে খাবারের আইটেমটাগুলো দেওয়ার পরে একটা ছাপ, এখানে একটা ছাপ পড়ে। ওই যেটা মেইন একটা কাঠামো বানানো আছে, যেটার উপরে একটা শেপ দেওয়া হয়, ওটাকে বলে ছাঁচ। ছাঁচ মানে যেটা তুমি কপি করবা, সহজ কথায় ছাঁচ মানে যেটাকে তুমি কপি করবা। ওকে, তো একটা ছাঁচ থাকবে, এই ছাঁচের আদলে নতুন একটা ডিএনএ তৈরি হবে। ফাইন। এখন ছাঁচ মানে কিছুই না ভাই, সহজ কথা বলি, ছাঁচ মানে হচ্ছে এখানে আসলে আমাদের ডিএনএ সুতাগুলা। সহজ কথা, এখানে ছাঁচ কোনগুলা, আমাদের ডিএনএ যে দুইটা সূত্রক আছে না, এই ডিএনএর দুইটা সূত্রক, এই দুইটা সূত্রক দুইটা ছাঁচ হিসেবে কাজ করে। খুবই সিম্পল। সো দুইটা সুতার কপি হয়, সো দুইটা সুতাই নিজেরা ছাঁচ, তাই না? দেখো আগের ছবিটা দেখো, এই যে মায়ের একটা সুতা, এই যে দুইটা সুতা আলাদা হয়েছে না, এই যে মায়ের এই সুতাগুলাই ছাঁচ হিসেবে কাজ করে। এইটাকে কপি করে এটা তৈরি হয়, ওইটাকে কপি করে এটা তৈরি হয়। কপি করা বলতে মানে জাস্ট অপোজিট ডিরেকশনে বন্ধন করা। কপি তো বুঝোই ভাই, কপি মানে আমি তোমাকে দেখাচ্ছি। ধরো তোমার একটা সুতার মধ্যে সাপোজ এডিনিন আছে, সো এখানে আরেকটা যে কপি তৈরি হবে, ওখানে কিন্তু কখনোই এডিনিন থাকবে না, কারণ এডিনিনের সাথে বন্ধন করতে লাগবে হচ্ছে থায়ামিন, তাহলে থাকবে হচ্ছে থায়ামিন, এরকম টাইপের। ওকে, যেমন ধরো একটা সুতা যদি সাইটোসিন থাকে, তাহলে ওই সুতার ঠিক একই পজিশনে থাকবে হচ্ছে গুয়ানিন, তাইলে না ধরো বন্ধন করতে পারবে। এইটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, এই জন্য বলা হয় একটা সুতা আরেকটা সুতা পরিপূরক, সরাসরি কপি বলা হয় না, বলা হয় পরিপূরক। ওকে, আচ্ছা বুঝে গেছো ইনশাল্লাহ। এখন আসলে ছাঁচ তো বুঝছি, নাম্বার 2 হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড লাগবে। হোয়াট ইজ নিউক্লিওটাইড তোমাদেরকে পড়াইছি। আসলে আমরা সবাই জানি ডিএনএ এবং আরএনএ এরা আসলে কিছুই না, এরা আসলে মূলত নিউক্লিওটাইডের সমষ্টি, পলিমার। তো এরকম অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে বসে 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 ডিএনএ বা আরএনএ তৈরি করে। ঠিক আছে, আর যেহেতু এরা যুক্ত হবে অনেক বিক্রিয়া আছে, সেখানে প্রচুর পরিমাণে শক্তি লাগবে ভাইয়া। শক্তি মানেই মনে রাখবে এটিপি, সো এটিপির কথাটা লিখবা, প্রচুর পরিমাণে শক্তি লাগবে। নাম্বার 4 খুবই ইম্পর্টেন্ট, রেপ্লিকেশন করার জন্য যেই সিস্টেমটা কাজ করে এটাকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স মনে রাখবা, রেপ্লিকেশনের জন্য যে সিস্টেম কাজ করে তাকে আমরা কি বলি, রেপ্লিকেশন কমপ্লেক্স। হোয়াট ইজ আর রেপ্লিকেশন কমপ্লেক্স বুঝতে হবে। রেপ্লিকেশন কমপ্লেক্স মানে কি, তার মানে রেপ্লিকেশনের জন্য এই পুরো প্রক্রিয়াতে কিন্তু প্রায় অলমোস্ট 30 ধরনের এনজাইম কাজ করে। সো এই পুরো প্রক্রিয়াতে কিন্তু অনেকগুলো এনজাইম কাজ করে। এই যে অনেকগুলো এনজাইম, প্রায় 30 ধরনের এনজাইম, এই এনজাইমের সাথে আবার অনেক ধরনের প্রোটিন, এই এনজাইম এবং প্রোটিনের এই যে পুরো সবগুলোকে একসাথে, যেহেতু সবাই মিলে রেপ্লিকেশনটাকে কন্ট্রোল করে, এই জন্য সবগুলোকে একসাথে বলে রেপ্লিকেশন কমপ্লেক্স। এইটা আমাদের এখানকার মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ এটা ছাড়া কিন্তু আমাদের বিক্রিয়াটা হবেই না। ঠিক আছে, সো নাম্বার ইম্পর্টেন্স কি বললাম, রেপ্লিকেশন কমপ্লেক্স। ওকে, আচ্ছা ইনশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি সরাসরি প্রক্রিয়া চলে যাই, কারণ এগুলো নিয়ে ঝামেলা করবো না। আমি সরাসরি প্রক্রিয়া পড়াবো এবং প্রত্যেকটা প্রক্রিয়া পড়ার সময় ওই প্রক্রিয়াতে আমি এনজাইমের নামগুলো বলে দিব। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে ভাই ধরো এটা একটা কোষ,
এই কোষের মধ্যে সাপোজ এই হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানে সিডোরিডো আছে, আঁকলাম না। তোমরা জানো যে নর্মালি এর ভিতরে নিউক্লিয়ার রেটিকুলাম এমনি কিন্তু প্যাঁচায় বুঝে থাকে, অনেক প্যাঁচায় থাকে। এই অবস্থায় তো আসলে বুঝতে পারছো এত যদি পেঁচানো থাকে, এখানে তুমি কেমনে কপি করবা, কি কারে কি কপি করবা, সবার গায়ে সবাই লেগে আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে যেই অংশটা প্রতিলিপি হবে বা রেপ্লিকেশন হবে, এখানে যে এত প্যাচ, এই প্যাচটা একটু রিল্যাক্স করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে অতিমাত্রায় যে পেঁচানো আছে না ভাইয়া, এই অতিমাত্রায় এই যে পেঁচানো আছে, এই অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে, এই পেঁচানো থেকে মুক্ত করতে হবে, এটা হালকা করতে হবে, লুজ করতে হবে। লুজ করলে না মনে করো আস্তে এখানে রেপ্লিকেশন হবে। তাহলে অতিমাত্রায় পেঁচানো অবস্থা থেকে মুক্ত করতে হবে। এখন এই কাজটা কে করে, এই মুক্ত করার কাজটা কে করে? যে সেটা এত প্যাঁচায় আছে, এই প্যাঁচানোটাকে একটু রিল্যাক্স করে, একদম কুণ্ডুলির মতো প্যাঁচায় আছে, এখান থেকে একটু ছাড়া করে, যেন এরকমভাবে একটু পাতলা পাতলা করে, একটু ঢিলা ঢিলা করে, সে অতিমাত্রায় প্যাঁচানো থেকে মুক্ত করে। এনজাইমটার নাম হচ্ছে টপো আইসোমারেস। তাহলে এই এনজাইমটার কাজ হচ্ছে অতিমাত্রা যে পেঁচানো অবস্থায় আছে, এই এক্সট্রা যে পেঁচানো অবস্থায় আছে, এখান থেকে এটাকে মুক্ত করে নিয়ে আসা, সেভ করা। ওকে, যেন একটু লুজ হলে, তারপরে ধরো একটু স্পেস ক্রিয়েট হলে সেখানে সে প্রতিলিপন করতে পারবে, তার একটা বাচ্চা দিতে পারবে, তাই না? সিম্পল। আচ্ছা, সো ধরো ভাই এইটা হচ্ছে মনে করো আমাদের ডিএনএ, সাপোজ এটা হচ্ছে ডিএনএ, হ্যাঁ? তাহলে এখানে ডিএনএতে প্রতিলিপন হবে। প্রশ্ন হচ্ছে প্রতিলিপনটা কি পুরোটা জুড়ে হবে? ভাই ডিএনএ তো বিশাল, এক মাথা থেকে শুরু আরেক মাথা শেষ, বিশাল জায়গা, অ্যান্ড পুরোটা জুড়ে তো প্রতিলিপন সম্ভব না, তাই না? সো প্রতিলিপন বা ডিএনএ রেপ্লিকেশন এটা শুরু হবে নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে। ধরো এইটা হচ্ছে মনে করো সেই পয়েন্ট, এই বিন্দু থেকে এই বরাবর প্রতিলিপন শুরু হবে। যেহেতু এই বিন্দু থেকে শুরু হবে, এইটাকে বলে সূচনা বিন্দু বা অরিজিন অফ রেপ্লিকেশন। কারণ এখান থেকেই মূলত রেপ্লিকেশনের অরিজিন, ভিত্তি, এই জন্য বলে অরিজিন অফ রেপ্লিকেশন। এইটাকে এই জন্য দেখবা প্রায় সময় বলে অরি, বা এরকম বাংলায় অরি লিখে তুমি বুঝে যাবা অরি মানে অরিজিন অফ রেপ্লিকেশন বা সূচনা বিন্দু। কথা ক্লিয়ার? ইনশাল্লাহ পারবা। এখন আসি ভাইয়া, তো রেপ্লিকেশন সুতা দুইটাকে অবশ্যই রেপ্লিকেশনে যেহেতু প্রতিলিপন হবে, দুইটা সুতার কপি হবে, বাচ্চা হবে, সো এদেরকে অবশ্যই আলাদা করতে হবে। এখন সুতা দুইটাকে আলাদা করা কি খুব ইজি? উত্তর হচ্ছে না ভাই, সুতা দুইটাকে আলাদা করা মোটেই ইজি না। কারণ কি? কারণ ভাই ধরো এখানে বন্ধন, এখানে মনে করো এই জায়গা বরাবর সুতা দুইটা আলাদা হবে, ওকে? সো এখানে মনে করো এরকম প্যাচ খেয়ে আছে, রাইট? তো এখানেও আমি আসলে সরাসরি এটা না এঁকে আমার বরং প্যাচটা আঁকলে ভালো হবে। দেখো ধরো এখানে মনে করো প্যাচ খেয়ে আছে, র্যান্ডমলি এটা এমনিতে প্যাচ খেয়ে আছে, ফাইন। সো এটা মনে করো প্যাচ খেয়ে আছে, তো এখান থেকে মনে করো রেপ্লিকেশন শুরু হবে, ভালো কথা। তাহলে ভাই সুতা দুইটা তোমরা জানো, ডিএনএ দুইটা সুতার মধ্যে তোমরা সবাই খুব ভালো করে জানো, দুইটা সূত্রকের মধ্যে মনে আছে এডিনিন এবং থায়ামিনের দুইটা হাইড্রোজেন বন্ধন, সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন। এভাবে কিন্তু দুইটা সুতা খুবই স্ট্রংলি পরস্পর বাইন্ডেড, তারা নিজেদের মধ্যে খুব শক্তিশালী বন্ধনে আবদ্ধ। আমি তোমাদেরকে পড়াইছি এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, তাই না? তার মানে এই যে হাইড্রোজেন বন্ধন, এগুলাকে ভাঙতে হবে ভাইয়া। এই হাইড্রোজেন বন্ধনকে ভাঙার জন্য কাজ করে যে এনজাইম, এই এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ। এই হাইড্রোজেন বন্ধনকে ভাঙে কোন এনজাইম? উত্তর হচ্ছে হেলিকেজ। এই হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে সহায়তা করে এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ভাই হাইড্রোজেন বন্ধনকে ভাঙে, নাম হচ্ছে হেলিকেজ, নামের মধ্যে মিল আছে, হতে হেলিকেজ, হতে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনকে ভাঙে কে? উত্তর হচ্ছে হেলিকেজ। ওকে, তাহলে ভাই এখান দিয়ে মনে করো শুরু হয়েছে, তো এখান দিয়ে হাইড্রোজেন বন্ধনটা ভাঙা শুরু হবে। এখানে হাইড্রোজেন বন্ধন আছে, এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙা শুরু হবে, ঠিক আছে? এই হাইড্রোজেন বন্ধনগুলো ভাঙা শুরু হবে, এবং এই হাইড্রোজেন বন্ধনগুলো যখনই ভাঙতে থাকবে তখনই সুতা দুইটা পরস্পর আলাদা হয়ে যাবে। এই যে দেখো এখানে মনে করো হাইড্রোজেন বন্ধন ভাঙা হয়ে গেছে, আর ওই পাশে প্যাচ আছে, মনে করো থাকতেই পারে, প্যাচ তো থাকবেই। এই যে এই আমার হেলিকেজ এনজাইমটা ভাঙতে দিকে চলে গেছে। সো এই জন্য এই দুটো সুতা আমার ক্লিয়ার হয়ে গেছে। কথা বুঝতে পারছো? এই হচ্ছে ভাইয়া বর্তমান অবস্থা। তাহলে এটা হচ্ছে সেই হেলিকেজ এনজাইম যে এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিছে, এই হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে এই দুটো সুতাকে আলাদা করে দিছে। ওকে ফাইন, তাহলে আমরা আরও একটা এনজাইম শিখলাম, হেলিকেজ। এখন এই যে সুতা দুইটা আলাদা হয়েছে ভাইয়া, এরা আবার কি জানো?
এরা সবসময় একসাথে হতে চায়, কারণ হাইড্রোজেন বন্ধন খুবই পাওয়ারফুল একটা বন্ধন। তাহলে এই যে সুতা দুইটা আলাদা হয়েছে, কিন্তু ওরা সবসময় চায় আবার যেন ওরা একসাথে হয়ে যায়। তাহলে এদের টার্গেট হচ্ছে আবার একসাথে হয়ে যাওয়া। এই সুতা দুইটা চায় ওরা আবার একসাথে হইতে, এদেরকে একসাথে হইতে দিবে না, ওদেরকে সিঙ্গেলভাবেই রাখবে, আলাদাই রাখবে, একসাথে হইতে দেয় না। এই এনজাইমটার নাম হলো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, SSBP। তার মানে প্রত্যেকটা সুতাকে সিঙ্গেল মানে একক, স্ট্র্যান্ড মানে সুতা, প্রত্যেকটা সূত্রকে এককভাবে যেন রাখতে পারে, এরা যেন নিজেরা আবার বন্ধন না করে ফেলে। এই জন্য দুইটার সাথেই এইটা কাজ করে, SSBP, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এদের কাজ হচ্ছে সুতা দুইটাকে পরস্পর আলাদা রাখা। তাহলে আরও একটা ইম্পর্টেন্ট এনজাইম তোমাদের পড়া হয়ে গেল ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এই সুতাটাকে সিঙ্গেল রাখতেছে কে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ফাইন, আমরা বুঝে গেছি সুতো দুইটা পরস্পর আলাদা হলো এবং এটা সিঙ্গেল আছে। এই সিঙ্গেল রাখছে কে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ভেরি গুড। এখন এটা থেকে একটা বাচ্চা হবে, এখান থেকে এটা একটা কপি হবে, দুই বাচ্চা হয়ে গেলে আমাদের নতুন ডিএনএ তৈরি হয়ে গেল, তাই না? ওকে, নতুন দুইটা বাচ্চা ডিএনএ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা তাহলে এখন দেখব যে হাউ ইট ইজ কমপ্লিটেড। তাহলে ভাই এখন কথা হচ্ছে, একটা সুতা দেখতে পাচ্ছি 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। আমি এটা একটু বড় করে রাখবো তোমাকে বোঝানোর জন্য। তো খেয়াল করো, এইটা ধরো আমি বড় করে রাখতেছি, এই যে বড় করে রাখতেছি, ওখানে আরও প্যাচ আছে, আমার বাকি প্যাচ দরকার নাই। ওকে, সো এই ধরো ভাই বড় করে রাখতেছি, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, আর একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। ওকে, তাহলে নতুন যে কপি হবে ভাইয়া, দেখো নতুন যে বাচ্চাটা তৈরি হবে, প্রশ্ন হচ্ছে বাচ্চাটা কি, এই যে নতুন যে একটা বাচ্চা বা অপত্য ডিএনএ তৈরি হবে, এটা কি এই বরাবর হবে নাকি এই বরাবর হবে? এটা একটা প্রশ্ন, তাই না? এটা কি এই বরাবর শুরু হবে নাকি এই বরাবর শুরু হবে? এইটা পড়ার জন্যই আমাদের একটা টপিক পড়তে হবে, তার নাম হচ্ছে প্রাইমার। ভাই প্রাইমার জিনিসটা আসলে কি? প্রাইমার হচ্ছে সেই যে আসলে প্রাইমারি লেভেলে, বলো না আমরা প্রাইমারি লেভেল থেকে স্কুল শুরু করছি, একইভাবে যে আসলে এর অ্যাপ্লিকেশনটা শুরু করে তাকেই বলে প্রাইমার। এখানে প্রথমেই যখন নতুন একটা বাচ্চা তৈরি হবে, নতুন একটা অপত্য ডিএনএ সূত্রক তৈরি হবে, তখন এই তৈরি করার কাজটা শুরু করে কে? প্রাইমার। এই সে সেখানে বসে তারপর সে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে সে কোথায় বসবে, এই মাথায় নাকি এই মাথায়? এটা হচ্ছে প্রশ্ন। সে কি এই 3 প্রাইমের উল্টো দিকে বসবে নাকি 5 প্রাইমের উল্টো দিকে বসবে? কোন বরাবর সে বসে কাজ শুরু করবে? এটা হচ্ছে কথা। তাহলে আগে বুঝতে হবে প্রাইমার জিনিসটা আসলে কি। ভাই প্রাইমার হচ্ছে আর কিছুই না, এটা মনে রাখবা, এটা এক ধরনের আরএনএ। এটা এক ধরনের আরএনএ। সে শুধুমাত্র প্রাইমারি লেভেলে এটাকে স্টার্ট করে বা সূচনা করে, ঠিক আছে? তো প্রাইমার হচ্ছে একটা আরএনএ। এখন প্রাইমারের যখন আমরা স্ট্রাকচার পড়বো তাহলে বুঝবো প্রাইমারটা কীরকম। ভাই ধরো এইটা হচ্ছে প্রাইমার। তাহলে প্রাইমারের মধ্যে একটা প্রান্ত মুক্ত থাকে। মুক্ত কেন থাকে? তার মানে এই মুক্ত প্রান্তেই একটা একটা করে নিউক্লিওটাইড এসে যুক্ত হবে। খুবই সিম্পল। তাহলে প্রাইমারের মুক্ত প্রান্ত কোনটা এটা বুঝলে হচ্ছে। ভাইয়া মনে রাখবা, প্রাইমারের মুক্ত প্রান্ত হচ্ছে 3 প্রাইম প্রান্ত। মনে রাখবা এইটাই হচ্ছে মুক্ত প্রান্ত। তার মানে যত নিউক্লিওটাইড আসবে সবাই এই প্রান্তে বসবে। তাহলে বলো তো প্রাইমারটা কোন দিকে বসবে? এটা যদি 5 প্রাইম হয় তাহলে প্রাইমারের এই মাথাটা হচ্ছে দেখো 5 প্রাইম, এটা 3 প্রাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখানে তাকাও, এটা যদি 5 প্রাইম হয় তাহলে প্রাইমারের এই মাথাটা হইতে হবে 3 প্রাইম। কিন্তু ইম্পসিবল, আমরা দেখতে পাচ্ছি ছবিতে সাথে মিলে না, কারণ ছবিতে বলাই আছে মুক্ত হবে 3 প্রাইম প্রান্তটা। তাহলে এইটা হবে 3 প্রাইম। তাহলে আমার এখানে যদি আমি 3 প্রাইম দেই, আমি যদি এখানে 5 প্রাইম লিখি, আমার ছবি কিন্তু মিলে না। আমি যদি এখানে 5 প্রাইম লিখি, আমার কিন্তু থিওরি মিলে না। কেন থিওরি মিলে না? কারণ আমরা সবাই জানি সুতা একটা পরিপূরক হইতে হয়। এখানে 5-এর সাথে 5 মিলে গেছে, হবে না, উল্টা হইতে হয়, বিপরীত হইতে হয়। তাহলে 3-এর সাথে উল্টা হবে 5, এই যে 5, আর মুক্ত হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এই যে মিলে গেছে। তার মানে এই সুতার জন্য এই বরাবর আমাদের ডিএনএ অনুলিপন বা রেপ্লিকেশন হবে, এইটা হবে না, ঠিক আছে? তাহলে এখন এই সুতার জন্য একটু খেয়াল করো তো ভাই, এই সুতার জন্য দেখো তো, তাহলে 5 প্রাইম, এটা 3 প্রাইম। তাহলে প্রাইমারের মাথাটা 5 প্রাইম বসবে এই বরাবর, এই যে এই বরাবর 5 প্রাইম, এই বরাবর হচ্ছে মুক্ত প্রান্তটা 3 প্রাইম প্রান্তটা, এই যে। তাহলে এই সুতার জন্য এই বরাবর হবে, আর এই সুতার জন্য এই বরাবর হবে, পরস্পর উল্টা। একটার জন্য এই বরাবর, আরেকটার জন্য এই বরাবর, ঠিক আছে? এই হচ্ছে ভাই আমাদের ডিএনএ রেপ্লিকেশনের একটা মূল থিম। ওকে, এখন ভাইয়া তো ভালো কথা, এটা মুক্ত প্রান্ত, তো
এই বরাবর একটা একটা করে নিউক্লিওটাইড আসবে, যুক্ত হবে, একটা করে নিউক্লিওটাইড আসবে, যুক্ত হবে, আসবে, যুক্ত হবে। এগুলো কেমনে আসবে? ওই যে এখানে মনে করো থায়ামিন আছে, তাহলে এর অ্যাগেনস্টে এডিনিন আসবে, সাইটোসিন থাকলে গুয়ানিন আসবে, আবার এর গুয়ানিন থাকলে সাইটোসিন আসবে, মনে আছে ভাইয়া? এর সাথে টি আসে, সি এর সাথে জি আসে, এই সিস্টেমটা অনুসরণ করে একজনের সাথে একজন এরকম আসতে থাকবে, এই একজনের সাথে একজন এসে যুক্ত হবে। এইভাবে নিউক্লিওটাইডগুলো টানা যুক্ত হইতে থাকে, কোনো ঝামেলা নাই, এক টানা যুক্ত হয়। প্রশ্ন হচ্ছে এক টানা কেন যুক্ত হয়? কারণ মনে রাখবা, এই 3 প্রাইম থেকে 5 প্রাইম মাতৃ সূত্র, যে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এই বরাবর মূলত সকল এনজাইম বিন্যস্ত থাকে। তাহলে এই বরাবর সকল এনজাইম বিন্যস্ত থাকে। এই জন্য এই বরাবর, এই মাতৃসূত্রকের এই বরাবর যে বাচ্চাটা তৈরি হবে, ও একদম কন্টিনিউয়াস হবে, একদম টানা হবে, একদম লম্বা হবে। এটাকে বলে লিডিং সূত্রক। কি বলে? লিডিং সূত্রক। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই বরাবরই এনজাইমগুলো বিন্যস্ত থাকে। সো এই বরাবর যে সুতাটা হবে সে একদম কন্টিনিউয়াসলি হবে। কিন্তু যেটা উল্টা, দেখো এনজাইম আছে এই বরাবর, কিন্তু সুতার আছে উল্টা, তাই না? সুতা তৈরি হচ্ছে উল্টা। যেটা উল্টা তৈরি হবে ভাই, যেটা উল্টা তৈরি হবে, এই ফর্মেটের বাইরে উল্টা তৈরি হচ্ছে, এই উল্টা তৈরি হওয়ার সুতাটা দেখা যাবে কিছুক্ষণ পরেই। এই যে দেখো, এই 2-1টা নিউক্লিওটাইড যুক্ত করবে, করে স্টপ। আয়, ওই যে অনেক সময় হয় না, গাড়ি চলতে চলতে আটকে গেছে, ধাক্কা দিচ্ছ, আবার কিছুক্ষণ চলে, তো দেখা গেছে ধাক্কা দেওয়ার জন্য আবার একটা প্রাইমার এসে বসে, ওকে, আবার কিছুক্ষণ নিউক্লিওটাইড যুক্ত করে, আবার স্টপ, আবার স্টপ, আবার একটা প্রাইমার এসে যুক্ত হয়। এইভাবে ভাই আসলে মাল্টিপল টাইম প্রাইমার এসে যুক্ত হতে থাকে এবং টুকরা 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 করে অল্প অল্প করে সুতারা তৈরি হয়। এই যে অল্প অল্প করে হয়, ল্যাগ করে, এই জন্য এটাকে বলে লেগিং সূত্রক। এই জন্য এটাকে কী বলে? লেগিং সূত্রক। কথা ক্লিয়ার? সো যেহেতু এটা ল্যাগ করতেছে, এই জন্য এটাকে বলে লেগিং, ল্যাগ করে, হ্যাঁ, অল্প অল্প টুকরা টুকরা করে হচ্ছে। এই যে ছোটো ছোটো টুকরা 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 হচ্ছে, এই প্রত্যেকটা টুকরাকে কী বলে জানো? এই টুকরাগুলোর নাম হচ্ছে, বিজ্ঞানী ওকাজাকির নাম অনুযায়ী, ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ড, ঠিক আছে? এই হচ্ছে ভাই ওকাজাকি খণ্ড। আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে লেগিং সুতার বেলায় আমরা কি পাবো? ওকাজাকি খণ্ড পাবো। ডান ইনশাল্লাহ। একটা সুতা টানা হবে লিডিং সূত্রক, আর একটা সুতা উল্টা দিকে, এটা একটু টুকরা 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 করে হবে। প্রত্যেকটা টুকরাকে বলে ওকাজাকি খণ্ড, আর এটাকে বলে লেগিং সূত্রক। ওকে, এখন ভাই এগুলো তো হচ্ছে আরএনএ, তাই না? লাল কালার দিয়ে দেখাই, এটা তো হচ্ছে আরএনএ, প্রাইমারগুলো হচ্ছে আরএনএ। ডিএনএর মধ্যে তো আরএনএ থাকতে পারে না, রাইট? সো ডিএনএর মধ্যে আরএনএ থাকতে পারে না। সো আরএনএগুলোকে বের করে এই ওকাজাকি খণ্ডগুলোকে পরস্পর জোড়া লাগায় দেয়। জোড়া লাগানোর জন্য কাজ করে এনজাইমের নাম হচ্ছে লাইগেজ। এই যে আরও একটা এনজাইমের কাজ পড়ে গেলা। তাহলে জোড়া লাগানোর জন্য কাজ করে কে? লাইগেজ। কেন জোড়া লাগায়? কারণ মাঝখানে আরএনএ আছে ভাই, আমার তো আরএনএ দিয়ে কাজ নাই, ডিএনএর বাচ্চা ডিএনএ হবে। মাঝখানে বাধ্য হয়ে আরএনএকে রাখতে হইছে, কিন্তু কাজ শেষ, খোদা হাফেজ, কাজ শেষ করার পরে এটা বাদ দিয়ে ফেলাই দেয়। এই হচ্ছে ভাই লাইগেজ এনজাইমের কাজ, তাকে জোড়া লাগানো। এই খণ্ডগুলোকে জোড়া লাগানোর কাজ করে কে? উত্তর হচ্ছে ভাইয়া লাইগেজ। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আপনি বুঝলাম যে ওকাজাকি খণ্ডকে জোড়া লাগায় লাইগেজ। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে এই আরএনএগুলোকে সরায় কে? নিশ্চয়ই প্রাইমারগুলোকে তো সরাইতে হবে, তাই না? এই প্রাইমারগুলোকে সরায় দ্য কিং এনজাইম। কিং কোনটা? প্রাইমারকে সরানোর কাজ করে, প্রাইমারকে সরাই দেয়। এনজাইমের নাম হচ্ছে কিং এনজাইম, নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1, এই হচ্ছে ভাই খেলা। ডিএনএ পলিমারেজ 1 মূলত এই আরএনএ প্রাইমারগুলোকে সরাই দেয়, এখান থেকে সরায় খণ্ডগুলোকে জোড়া লাগানোর কাজ করে লাইগেজ এনজাইম। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের কিন্তু আসলে ডিএনএ রেপ্লিকেশন আলহামদুলিল্লাহ পড়া শেষ। ডিএনএ রেপ্লিকেশনে আমাদের আর কিছু নাই। ঠিক আছে, লাস্ট একটা জিনিস, অনেক সময় যেটা হয় কি ভাইয়া, ভুল হয়, এটাকে আমরা বলি মিসম্যাচ। মিসম্যাচ মানে কি? অনেক সময় দেখা যায় এমন হয় যে এডিনিনের সাথে থায়ামিন আসার কথা, সাইটোসিনের সাথে গুয়ানিন আসার কথা, না এসে মাঝে মধ্যে উল্টা হয়েছে, এডিনিনের সাথে ভুলে সাইটোসিন চলে আসছে। এই যে এটাকে বলে মিসম্যাচিং হওয়া, উল্টাপাল্টা হওয়া। এবং যদি কারো এরকম উল্টাপাল্টা হয়, তখন বুঝছো তার কোলন ক্যান্সার হইতে পারে, বা মনে করো তার স্কিনের একটা ডিজিজ জেরোডার্মা পিগমেন্টোসাম, এটা হইতে পারে। সো এরকম ডিজিজ হইতে পারে অনেকগুলা। এই জন্য আল্লাহ তাআলা কী করছেন, এই স্পেশাল একটা ক্ষমতা দিয়েছেন যেন প্রুফ রিডিং করতে পারে। প্রুফ রিডিং। সো ডিএনএ রেপ্লিকেশনের একদম লাস্টে প্রুফ রিডিং হয়, যে কোথাও কোনো ভুল হইলো কি না চেক হয়।
এই চেকটা করে কে? এইটাও করে দ্য মাস্টার, দ্য কিং, ডিএনএ পলিমারেজ। সো ডিএনএ পলিমারেজের আসলে অনেকগুলো টাইপস আছে, ভাগ আছে, তার মধ্যে এই কাজটা করে ডিএনএ পলিমারেজ 3। এই হচ্ছে মূলত প্রুফ রিডিং করে ঠিক করে দেয়। যদি কোনো কারণে সি চলে আসে, ওকে বাদ দিয়ে টি বসায় দেয়। জি যেটা নর্মাল, তো নর্মালি যেটা ভুল আসছে এটাকে ঠিক করে, এটাকে বলা হয় প্রুফ রিডিং, সংশোধনী। আবার সংশোধনী করে, ভুল ঠিক করার চেষ্টা করে, আবার চেক করে, ভুল হলে সেটাকে আবার ঠিক করে দেয়। এই হচ্ছে লাস্ট কাজ। সো এর মাধ্যমে ডিএনএর অ্যাপ্লিকেশন আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, এবং তোমাদেরও মনে হয় ইনশাল্লাহ এটা কিছু বোঝার বাকি নেই। আমি ছোট্ট করে একটা শর্টকাট সামারি টেনে দিব, ভাই খেয়াল করে দেখো, খুবই সিম্পল। প্রথম কথা হচ্ছে ডিএনএটা খুব অতিমাত্রায় পেঁচানো আছে, এখান থেকে ক্লিয়ার করছে কে, মুক্ত করছে কে? সেটা মুক্ত করছে টপো আইসোমারেজ। ভেরি গুড। সো এখন যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে এটাকে বলে সূচনা বিন্দু বা অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি। ওকে, আচ্ছা। তো যেখানে শুরু হয়েছে, ভালো কথা, শুরুটা করবে কে? একটা এনজাইম আছে, নাম হচ্ছে হেলিকেজ। এই এনজাইমটার কাজ কি? এই এনজাইমটা বেসিক্যালি, এই হেলিকেজ এনজাইমটার কাজ কি? এই হেলিকেজ মূলত মাঝখানে যে হাইড্রোজেন বন্ধন আছে, এই হাইড্রোজেন বন্ধনটাকে ভেঙে দেয়। সো মাঝখানে এই যে হাইড্রোজেন বন্ধনগুলো যদি ভেঙে যায়, সুতা দুইটা পরস্পর আলাদা হয়ে গেল। এই হচ্ছে সেই হেলিকেজ এনজাইম, যে সামনের দিকে আগায় আর বন্ধনটা ভাঙে। এখন সুতা দুইটা আলাদা হইলেও এরা ভাই সবসময় একসাথে থাকতে চায়, এরা আবার একসাথে হয়ে যেতে চায় না, একসাথে হইতে দেওয়া যাবে না। এদেরকে সিঙ্গেল রাখে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটাকে সিঙ্গেল রাখে, এটাকেও সিঙ্গেল রাখে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে এই বরাবর একটা বাচ্চা হবে, এই বরাবর বাচ্চা হবে, অথবা উল্টো হইতে পারে। কোন বরাবর হবে, তাই না? আমরা বুঝতেছি যে এইটার একটা কপি হবে, এটার একটা কপি হবে। এখন এটা কোন বরাবর, এই বরাবর হবে নাকি এই বরাবর হবে? এইটাকে আমি বড় করে দেখাইছি কিভাবে? প্রাইমারের মাধ্যমে। মনে রাখবা, ডিএনএ অ্যাপ্লিকেশন শুরু করে, এই শুরু করার কাজটা কে করে? শুরু করার কাজটা করে প্রাইমার। প্রাইমার কি? এটা এক ধরনের আরএনএ। প্রাইমার কি? এক ধরনের আরএনএ। এবং এই প্রাইমারের মধ্যে কোন প্রান্তটা মুক্ত থাকে? 3' প্রান্তটা মুক্ত থাকে। সো এমনভাবে বসাইতে হবে যেন 3'টা মুক্ত থাকে। খেয়াল করো, এটা 3' হলে এটা উল্টো হবে 5'। তাহলে প্রাইমারের এই 5' মাথাটা বসবে এই মাথায়, 3' থাকবে এই বরাবর। তার মানে এই বরাবর এখানে বাচ্চা তৈরি হবে। তুমি যদি এই বরাবর বসাইতা, কোনোভাবেই পসিবল না। কারণ কি? এই বরাবর বসাইলে 3' হচ্ছে এই বরাবর, আর এটা হচ্ছে 5, এটা হয়তো 5 মিলে গেছে, হবে না। আমরা জানি পরিপূরক উল্টা হইতে হয়। এই যে উল্টা মিলানোর জন্য 3 এর উল্টা 5 এদিকে, আবার একইভাবে এখানে 3 এর উল্টা 5 এদিকে, এই জন্য শুরু হয়েছে এই বরাবর। তাহলে এখানে সুতাটা 3' থেকে 5'কে কপি করবে এই বরাবর, এটা 3' থেকে 5'কে কপি করবে এই বরাবর। মনে রাখবা, ঠিক আছে? তাহলে অলওয়েজ কপি হবে 3' থেকে 5'। ক্লিয়ার? অলওয়েজ কপি হবে 3' থেকে 5'। তো এই বরাবর হেলিকেজ যাচ্ছে, তার মানে আসলে এই বরাবর এনজাইমগুলো বিন্যস্ত আছে। এই জন্য এই বরাবর যেই সুতাটা তৈরি হবে একদম কন্টিনিউয়াসলি তৈরি হবে, কোনো বাধা টাধা নাই, কোনো গ্যাপ নাই। এটাকে বলে লিডিং সুতা, লম্বা তৈরি হবে। ওকে, আর এই বরাবর যে সুতাটা তৈরি হবে, এনজাইম আছে এই বরাবর, সে তৈরি হচ্ছে উল্টা। এই জন্য সে ধাক্কা এখানে একটু হওয়ার পরে আটকে যাবে, আবার একটা প্রাইমার আসছে এসে শুরু করবে, আবার একটু হবে আটকে যাবে, আবার একটা প্রাইমার এসে ধাক্কা দিল, আবার একটু হইলো, এভাবে অল্প 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 করে আগায়। এই যে একটু পর ধাক্কা লাগে, ল্যাগ করে, এই জন্য বলে লেগিং সূত্রক, ল্যাগ করে। আর এই প্রত্যেকটা টুকরা টুকরা খণ্ডকে বলা হয় ওকাজাকি খণ্ড। এই খণ্ডগুলোকে তো আলটিমেটলি জোড়া লাগাইতে হবে, এবং মাঝখান থেকে যে প্রাইমারগুলোকে বাদ দিতে হবে, কাট করতে হবে। কেন? কারণ প্রাইমার তো আরএনএ, ডিএনএর মধ্যে তো আরএনএ থাকতে পারে না। আমি কি ইউজ করছি, আমার দরকার ছিল ইউজ করছি, দরকার নাই ফেলে দিলাম। বুঝতে পারছো? সো আরএনএকে আমি ইউজ করছি, দরকার নাই, ওকে ফেলে দিলাম। ফেলে দিব কেমনে? ডিএনএ পলিমারেজ 1 ওর কাজ হচ্ছে সে এই প্রাইমারগুলোকে বের করে দেয়, আর জোড়া লাগানোর কাজ করে দ্য গ্রেট লাইগেজ এনজাইম। শেষ আমাদের আলহামদুলিল্লাহ। লাস্টে বললাম কোনো কারণে মিসম্যাচ হইতে পারে, ভুল হতে পারে। এই মিসম্যাচ হওয়া বা ভুল হওয়াটাকে আমরা সংশোধনের সুযোগ আছে, প্রুফ রিডিং বলে এটাকে। এবং এটা করে কে? ডিএনএ পলিমারেজ 3। কে করে? ডিএনএ পলিমারেজ 3। এই ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে প্রুফ রিডিং করা, করে সংশোধন করা, নাইলে কোলন ক্যান্সার বা স্কিনে জেরোডার্মা পিগমেন্টোসিস নামক বিভিন্ন রোগবালাই হইতে পারে। এই আমাদের ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন, এটাকে আমরা বলি ডিএনএর অনুলিপন বা রেপ্লিকেশন, বা অনেক সময় অনেক প্রতিলিপন, যে যেমনি বলে সমস্যা নেই, বাট অনুলিপন বলাটাই ভালো। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ডিএনএ তৈরি হওয়া। এখন আসি ভাই, কোডনের বিষয়টা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ডিএনএ রেপ্লিকেশনের পর একটা বিষয় খেয়াল করো, কোডনের বিষয়টা ক্লিয়ার করে দিই। আসলে কোড থাকে কোথায়? এমসিকিউ তো অলরেডি পড়াইছিলাম। কোড থাকে কোথায় ভাইয়া? কোড থাকে বলছিলাম, কোডন থাকে এমআরএনএর মধ্যে, তাই না? কোডন থাকে এমআরএনএর মধ্যে। আর এন্টিকোডন থাকে
এনটি কোডন থাকে টিআরএনের মধ্যে। এই হচ্ছে আমাদের হিসাব, মনে আছে ভাইয়া? কোডন থাকে এমআরএনের মধ্যে, এনটি কোডন থাকে টিআরএনে, কীভাবে মনে রাখছি? টি দিয়ে। ওকে, তাহলে এই কোডনের আমাদের অনেকগুলো এমসিকিউ আছে। যাক, তোমাদের ক্লাসটা আমি আগেই বলছি, আমি পার্ট করে আপলোড দিব, কারণ পার্ট করে আপলোড না দিলে ক্লাসটা এত বড় ক্লাস আপলোড হয় না। একটা ক্লাস আপলোড দিতে গেলে অনেক সময় চলে যায়, মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়। সেই জন্য আমি পার্ট বাই পার্ট আপলোড দিচ্ছি, ঠিক আছে? এই পার্টটা ইনশাল্লাহ তোমরা এই কাট অংশের পরে সেকেন্ড পার্ট থেকে ইনশাল্লাহ দেখবা। আর তাহলে এই পার্টটা আমি যে রেপ্লিকেশন পর্যন্ত রাখতেছি, ইনশাল্লাহ সেকেন্ড পার্টে তোমরা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এবং আমাদের বাকি খুচরা খাচরা পার্টগুলো পড়াই দিলে আমাদের অধ্যায়টা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা পরবর্তী সেকশনটা সুন্দর করে দেখে নেওয়ার জন্য রেডি হও। ইনশাল্লাহ এই ক্লাসটা আপলোড হওয়ার পরে রাতেই ইনশাল্লাহ সেকেন্ড পার্টটা আপলোড হবে। আল্লাহ হাফিজ, টাটা।